হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ডাব্লিউবিসিএস জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আমরা যে ইম্পর্ট্যান্ট অনলাইনের সিরিজ শুরু করেছিলাম টপ 300-এর, তার 5টা পার্ট হয়ে গেছে এবং 5টা পার্টে আমরা 75-এর মতো কোশ্চেন করেছি। তার সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যেমন পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম আমরা কভার করেছি। মানে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক আমরা কভার করেছি। এরপরেও ইম্পর্ট্যান্ট টপিক আসবে, বাট আজকের ভিডিওতে আমি ইম্পর্ট্যান্ট টপিক কিছু দিইনি। 75-এর পর আমরা একটুখানি বেশি বেশি কোশ্চেন করার জন্য শুধুমাত্র ইম্পর্ট্যান্ট অনলাইনে নিয়ে নিয়েছি। তো আজকের ফার্স্ট ইম্পর্টেন্ট অনলাইনে শুরু করার আগে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর প্লেলিস্টে গিয়ে তোমরা ডাব্লিউবিএসটিসিএল জন্য যে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য যে ইম্পর্টেন্ট টেকনিক্যাল সিরিজ চলছে সেটা তোমরা দেখতে পারো, এবং নন টেকনিক্যাল সিরিজও চলছে সেটাও তোমরা দেখতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো দেখো, ফার্স্ট আমরা 75 পর্যন্ত করেছিলাম আগের দিন, এটা 76 পয়েন্ট। 76 পয়েন্টের এইটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, ঠিক আছে। উপরটা আমি লিখিনি, পুরো কোশ্চেনটা লেখা হয়নি। পাওয়ার ট্রান্সফরমার, তো পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে, পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে আয়রন কোরের কাছাকাছি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা, হ্যাঁ, যে পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে আয়রন কোরের কাছাকাছি যে ওয়াইন্ডিংটা থাকে সেই ওয়াইন্ডিংটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং হয়, ঠিক আছে। পুরো কোশ্চেনটা এখানে লেখা নেই, কোশ্চেনটা তোমরা চাইলে লিখে নিতে পারো যে পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে কোর আয়রন কোরের কাছে যে ওয়াইন্ডিংটা থাকে সেই ওয়াইন্ডিংটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং হয়। আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং হওয়ার কারণের জন্য কি হয় না, অ্যামাউন্ট অফ ইনসুলেশনটা কম লাগে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী জানতে পারলে যে পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে আয়রন কোরের কাছে আয়রন কোরের কাছে আয়রন কোরের কাছে আয়রন কোরের কাছে যে ওয়াইন্ডিংটা থাকে সেই ওয়াইন্ডিংটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং হয়, ঠিক আছে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং হয়। ব্যাস, চলে যাবো নেক্সট পয়েন্টে। দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে স্যাডেড পোল ইন্ডাকশন মোটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে কিছু কথা বলিনি স্যাডেড পোল ইন্ডাকশন মোটর সম্বন্ধে। তো এই স্যাডেড পোল ইন্ডাকশন মোটর একটা ভেরি স্মল ইন্ডাকশন মোটর, ঠিক আছে, ভেরি স্মল ইন্ডাকশন মোটর। আর সিম্পল ইন্ডাকশন মোটর, সিম্পল সিঙ্গেল ফেজ, ঠিক আছে, সিম্পল সিঙ্গেল ফেজ। আর এই ধরনের মোটর জেনারেলি কোথায় কোথায় ইউজ করা হয় দেখো, বিভিন্ন ধরনের যে আমরা সমস্ত খেলনাপাতি, ধরো টয়েস, বিভিন্ন ধরনের টয়েসে ইউজ করে থাকি, ঠিক আছে, প্রজেক্টরে ইউজ করে থাকি। আর এই ধরনের মোটরগুলো মোটামুটি 40 ওয়াটের মধ্যে থাকে, 40 ওয়াটের বেশি হয় না। আর যদি এইচপি বলি তাহলে 0.05 এইচপি এর মধ্যে থাকবে, ঠিক আছে, আপ টু 0.05 এইচপি বা 40 ওয়াটের মধ্যে থাকবে। এর থেকে বেশি হয় না, খুবই ছোটো টাইপের মোটর হয়। দামটাও খুব কম হয়, কস্ট হয়, ঠিক আছে। তবে আর কি, আর তোমার এটা তোমার এফিসিয়েন্সি খুব কম হয়, এফিসিয়েন্সি কম হয়, ঠিক আছে, এফিসিয়েন্সি লো হয়, পাওয়ার ফ্যাক্টরটা লো হয়, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর লো হয়, এফিসিয়েন্সি লো হয়, স্টার্টিং টর্ক লো হয়, স্টার্টিং টর্ক অবশ্যই লোই হওয়ার কথা, কারণ হচ্ছে যে 40 ওয়াটের মোটর আর কি হবে, ঠিক আছে। তো এগুলো জেনারেলি কোথায় ইউজ হয়, এগুলো জেনারেলি তোমাদের ইউজ হয় কোথায় না, বিভিন্ন ধরনের প্রজেক্টর বলো, টয়েস বলো, সেখানে আমাদের কি হয়, শ্যাডেড পোল ইন্ডাকশন মোটর ইউজ হয়। শ্যাডেড পোল ইন্ডাকশন মোটরের যে রোটরটা থাকে, রোটরটা কি হয়, স্কোয়ারেল কেজ টাইপের হয়, ঠিক আছে, স্কোয়ারেল কেজ টাইপের হয়। আর স্ট্যাটোরটা কী ধরনের হয়, স্ট্যাটোরটা তোমাদের স্যালিয়েন্ট পোল টাইপের হয়, স্যালিয়েন্ট পোল টাইপ, ঠিক আছে, পোল টাইপ। তো এবারে এই যে তোমার স্যাটেলাইট পোল ইন্ডাকশন মোটর থাকে, স্যাটেলাইট পোল ইন্ডাকশন মোটরের যে স্ট্যাটোরের মধ্যে কি করা হয় না, একটা কপারের রিংকে তোমার শর্ট সার্কিটেড এভাবে রাখা হয় আর কি, ঠিক আছে। জেনে রাখো যে একটা স্যাটেলাইট পোল যে ইন্ডাকশন মোটর থাকে সেখানে কি হয়, তার যে স্ট্যাটোর আছে, স্ট্যাটোরে কি হয় না, একটা শর্ট সার্কিটের টার্ন দেওয়া থাকে, টার্ন, যেটাকে শ্যাডিং কয়েল বলা হয়। আর সেই শ্যাডিং কয়েলটা কী দিয়ে তৈরি হয়, কপার দিয়ে তৈরি হয়, এটা শুধু জেনে রাখতে হবে, ঠিক আছে। শ্যাডিং কয়েল কী দিয়ে তৈরি করা হয়, কপার দিয়ে তৈরি করা হয়। আর কি না, স্যাটেলাইট পোলের যে ডাইরেকশনটা মানে রোটেশনটা, এটা কিন্তু জেনারেলি চেঞ্জ করা যায় না, আর এটা কোন দিক থেকে কোন দিকে রোটেশন দেয়, আনস্যাডেড পোর্শন থেকে স্যাডেড পোর্শন দিকেও রোটেট দেয়, আনস্যাডেড টু স্যাডেড পোর্শন। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের স্যাটেলাইট পোল ইন্ডাকশন মোটরের ব্যাপারে। কী বললাম না, খুবই স্মল হয়, প্রথমত কথা খুবই স্মল হয়। নেক্সট কী বললাম, নেক্সট হচ্ছে তোমার ভেরি সিম্পল হয়, আর টয়েস প্রজেক্টরে ইউজ করা হয়, আর 40 ওয়াটের বেশি হয় না ওয়াটেজটা, আর 0.40 ওয়াট বা তোমার 0.05 এইচপির মধ্যে হয়, কস্ট খুব কম হয়, এফিসিয়েন্সি কম হয়, পাওয়ার ফ্যাক্টর কম হয়, স্টার্টিং টর্ক কম হয়। আর কি হয় না, এখানে একটা স্যাডিং কয়েল ইউজ করা হয়, কয়েলটা তোমার কপার দিয়ে তৈরি হয় কয়েলটা। আর কি না, এর রোটেশনটা জেনারেলি রিভার্স করা যায় না, মানে উল্টোনো যায় না। আর কি, রোটেশনটা কোন দিক থেকে হয়, রোটেশনটা তোমার স্যাডেড টু আনস্যাডেড পোর্শন PORTION, স্যাডেড টু আনস্যাডেড পোর্শনে হয়। আর কি না, তোমার রোটরটা কী টাইপের হয়, স্কোয়ারেল কেজ টাইপের। আর তোমার স্ট্যাটোরটা কী ধরনের হয়, স্যালিয়েন্ট পোল টাইপের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, সেফ অপারেশনের জন্য সিলিং ফ্যানের যে ব্লেডটা থাকে, সেই সিলিং ফ্যানের ব্লেডটা সেফ অপারেশনের জন্য নিচের ফ্লোর থেকে মোটামুটি তোমার 2.5 মিটার উপরে রাখতে হবে। এটা কিন্তু
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডাটা, এটা কিন্তু এস্টিমেশন অ্যান্ড কস্টিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। 2.5 মিটারের উপরে রাখতে হবে। আর কি নেক্সট হচ্ছে কি রেডিয়েন্ট এফিসিয়েন্সি অফ এ লুমিনাস সোর্স, এটা কার উপর ডিপেন্ড করে না, টেম্পারেচার অফ দ্য সোর্সের উপর ডিপেন্ড করে। কি বললাম না, রেডিয়েন্ট এফিসিয়েন্সি অফ লুমিনাস সোর্স ডিপেন্ডস অন টেম্পারেচার অফ সোর্স, ঠিক আছে। তারপর হচ্ছে কি টু সেভ ওয়েস্টেজকে সেভ করার জন্য আমরা কোন ধরনের বাল্ব ইউজ করি, জিএলএস বাল্ব ইউজ করি, যেটাকে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বলা হয়, ঠিক আছে। জেনারেলি ওয়েস্টেজ কম করার জন্য কি করতে হয়, আমাদেরকে মোটামুটি স্মলেস্ট পাওয়ার রেটিংয়ের যে বাল্ব হয় সেগুলোকে ইউজ করতে হয়। তো সেই ধরনের যে বাল্ব সেটা হচ্ছে জিএলএস বাল্ব, ঠিক আছে, যেটাকে ইনক্যান্ডেসেন্ট বাল্বও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো, জেনারেলি আমরা ফ্লুরোসেন্ট বাল্ব জেনারেলি কী হয় না, ভালো হয় কার থেকে না, জিএলএস বাল্বের থেকে ভালো হয়, মানে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের থেকে ভালো হয়, ঠিক আছে। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের থেকে তোমাদের ফ্লুরোসেন্ট ল্যাম্প যেটা হয় সেটা তোমাদের কী হয় না, বেশি ভালো হয়। কিন্তু কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে কার না, ফ্লুরোসেন্ট ল্যাম্পের। কী ডিসঅ্যাডভান্টেজ থাকে, ফর এক্সাম্পল চোখের মধ্যে কী হয় না, নয়েজ দেখা যায়। আর কি হয় না, কস্টটা বেশি হয় অবভিয়াসলি। আর কি হয় না, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু দেখা যায় ফ্লুরোসেন্ট ল্যাম্পে। আর প্রবলেম উইথ ডিমিং বলতে কি না, যখন বহুদিন ধরে ফ্লুরোসেন্ট বাল্ব আমরা জ্বালাই তখন যখন তার দিনটা ধরে বেড়ে যায় আর কি অ্যাকচুয়ালি, তখন কি হয় না, লাইটটা আস্তে আস্তে কম হয়ে যায়, মানে হচ্ছে ইন্টেন্সিটি কমে যায়, কি হয়, কমে যায়, সেটাকে ডিমিং বলা হয়, ঠিক আছে। তো ফ্লুরোসেন্ট বাল্বের ক্ষেত্রে কি হয়, যখন ধরো নতুন কিনলাম তার কিছুদিন পরে দেখলাম কি হালকা লাইটটা কমে গেছে, সেটাকে ডিমিং বলা হয়। তো সেটা কিন্তু ফ্লুরোসেন্ট ল্যাম্পের সঙ্গে হয়, তোমার ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের সঙ্গে কিন্তু হয় না, ঠিক আছে। আর কি হয় না, চোখের মধ্যে নয়েজ দেখা যায়। আর কি হয় না, কস্ট অবশ্যই বেশি হয়, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু দেখা যায়, আর হচ্ছে ডিমিংয়ের ইস্যু দেখা যায়। এটা হচ্ছে মেন পয়েন্ট। নেক্সট চলে আসবো আমরা ওয়েল্ডিংয়ে। দেখো ওয়েল্ডিং বলাটাকে হালকা করে বলে দিই ওয়েল্ডিং সম্বন্ধে। জেনারেলি ওয়েল্ডিং দু ধরনের হয়, ঠিক আছে। টু টাইপসের ওয়েল্ডিং হয়, একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এটা কিন্তু হিটিংয়ের সঙ্গে গুলিয়ে ফেলো না, ঠিক আছে। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আর হচ্ছে একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং এই দু ধরনের মোটামুটি ওয়েল্ডিং দেখা যায়। এবারে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মধ্যে কী কী আছে, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং অনেক ধরনের হয়, ঠিক আছে, যেটাকে বাট ওয়েল্ডিং বলা হয়, বিইউটিটি, বাট ওয়েল্ডিং, ফ্লাশ ওয়েল্ডিং, ঠিক আছে, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, এগুলো সব হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ভাগ, ঠিক আছে। আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে তোমাদের পড়ে কার্বন আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হিলিয়াম আর্ক ওয়েল্ডিং, তারপর হচ্ছে তোমাদের হাইড্রোজেন ওয়েল্ডিং, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু এক্সেপশন ধরনের ওয়েল্ডিং থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল গ্যাস ওয়েল্ডিং বলে একটা ওয়েল্ডিং হয়, ঠিক আছে। থার্মিট ওয়েল্ডিং বলে এক ধরনের ওয়েল্ডিং হয়। জেনারেলি রেজিস্ট্যান্স আর আর্ক ওয়েল্ডিংই থাকে, বাট এর বাদ দিয়েও কিছু কিছু এক্সেপশন ওয়েল্ডিং থাকে, যেমন ধরো গ্যাস ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, ঠিক আছে। তো এবারে গ্রে আয়রন একটা ম্যাটেরিয়াল, তো গ্রে আয়রনকে ওয়েল্ড করা হয় কোন পদ্ধতির সাহায্যে, সেটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিংয়ের সাহায্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা যেইতে এসেছিল যে গ্রে আয়রন ইজ ইউজুয়ালি ওয়েল্ডেড বাই, যে অপশন দেওয়া ছিল, অপশনটা কী হবে, গ্যাস ওয়েল্ডিং। কীভাবে মনে রাখবে, জি ফর গ্রে আর জি ফর গ্যাস, ঠিক আছে। এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে নন ফিউশন ওয়েল্ডিং আর ফিউশন ওয়েল্ডিং। জেনে রাখো যে নন ফিউশন ওয়েল্ডিং মানে হচ্ছে যেখানে আমরা কী করি, যেখানে আমরা প্রেসার অ্যাপ্লাই করি, প্রেসার অ্যাপ্লাই করি, ঠিক আছে। দিস ইজ কল নন ফিউশন ওয়েল্ডিং। সেটাকে প্লাস্টিক ওয়েল্ডিংও বলা হয়। তাহলে প্লাস্টিক ওয়েল্ডিং বলো বা নন ফিউশন ওয়েল্ডিং বলো বা প্রেসার ওয়েল্ডিং বলো, তিনটে কিন্তু একই জিনিস। তার এক্সাম্পল কী কী না, নাম্বার ওয়ান হচ্ছে ফোর্জ ওয়েল্ডিংয়ের অপর নাম হচ্ছে ফায়ার ওয়েল্ডিং, FORGE। ফোর্জ ওয়েল্ডিংটা কি, ফায়ার ওয়েল্ডিং বলা হয়। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং এমন একটা ওয়েল্ডিং যে ওয়েল্ডিংটা মানে কিছু কিছু সময় তোমাদের প্রেসার অ্যাপ্লাই করতে হয়, কিছু কিছু সময় প্রেসার অ্যাপ্লাই করতে হয় না। ওই জন্য গ্যাস ওয়েল্ডিংটা তোমার নন ফিউশন ওয়েল্ডিংও হবে, আবার ফিউশন ওয়েল্ডিংও হবে, ঠিক আছে। আর নন ফিউশন মানে হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করবো, আর ফিউশন মানে হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করবো না। তাহলে কী বললাম, নন ফিউশন ওয়েল্ডিং এক্সাম্পল হচ্ছে ফোর্জ ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, আর হচ্ছে তোমার গ্যাস ওয়েল্ডিং। নেক্সট চলে আসে আমরা যে ফিউশন ওয়েল্ডিং। ফিউশন মানে কি, যেটাকে নন প্রেসার বলা হয়, যেখানে আমরা প্রেসার অ্যাপ্লাই করি না। প্রথমটা হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করি, ঠিক আছে, প্রেসার অ্যাপ্লাই করি, এটা হচ্ছে প্রেসার অ্যাপ্লাই হবে, আর এখানে হচ্ছে প্রেসার অ্যাপ্লাই হবে না। তো প্রেসার অ্যাপ্লাই হবে না কি, আর্ক ওয়েল্ডিংয়ে কোনো প্রেসার অ্যাপ্লাই করতে হয় না। গ্যাস ওয়েল্ডিং আমি একটু বললাম যে গ্যাস ওয়েল্ডিং হচ্ছে এমন একটা ওয়েল্ডিং যে ওয়েল্ডিংয়ে তোমাদের কোনো সময় প্রেসার অ্যাপ্লাই করতে হয়, কোনো সময় প্রেসার অ্যাপ্লাই করতে হয় না। সেই কারণের জন্য তোমাদের এই নন ফিউশন ওয়েল্ডিং আর ফিউশন ওয়েল্ডিং দুটোর মধ্যে কিন্তু গ্যাস ওয়েল্ডিং পড়ে, ঠিক আছে।
কিন্তু আর্ক ওয়েল্ডিং ইজ এ নন প্রেসার ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং এর জন্য কোনো প্রেসার অ্যাপ্লাই করতে হয় না। আর নন প্রেসার মানে হচ্ছে কিন্তু ফিউশন ওয়েল্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুলি ভেরো না একদম, ঠিক আছে। প্লাস্টিক মানে হচ্ছে নন ফিউশন, আর নন ফিউশন মানে হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করবো, আর ফিউশন মানে হচ্ছে নন প্রেসার, ঠিক আছে। আর কোল্ড ওয়েল্ডিং মানে কি, কোল্ড ওয়েল্ডিং মানে হচ্ছে নন ফেরাস শিট মেটাল, ঠিক আছে। আমরা কোল্ড ওয়েল্ডিংয়ের সাহায্যে কী করি না, যে সমস্ত নন ফেরাস মেটাল আছে, নন ফেরাসের শিট মেটাল থাকে, সে সমস্ত মেটালের আমরা কী করি, ওয়েল্ডিং করি কোল্ড ওয়েল্ডিংয়ের মাধ্যমে, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। দেখো AC128, AC128 একটা কি, এটা হচ্ছে একটা লো পাওয়ার ট্রানজিস্টার, মুখস্থ করবে, এসএসসিতে কোশ্চেনটা এসেছিলো, এসএসসি যেইতে এই কোশ্চেনটা এসেছিল যে AC128 এটা কি, এটা হচ্ছে একটা লো পাওয়ার ট্রানজিস্টার। নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে যখন এক্সাইটেশনকে আর টার্মিনাল ভোল্টেজকে কী করা হয় না, কনস্ট্যান্ট রাখা হয়। এক্সাইটেশন আর টার্মিনাল ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, যখন কনস্ট্যান্ট রাখা হয় তখন কি হবে না, যদি লোডকে বাড়িয়ে দিই, যদি লোড ইনক্রিজ হয়, যদি লোডকে বাড়ানো হয়, যদি 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 তোমার লোডকে বাড়ানো হয়, সব যে কোনো জায়গায়, শুধুমাত্র সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে নয়, যে কোনো মোটরের ক্ষেত্রেই তোমার যদি লোড বাড়ায়, ঠিক আছে, যদি লোড ইনক্রিজ হয়, তো লোড ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, কারেন্ট ইনক্রিজ হয়, ঠিক আছে। লোড ইনক্রিজ হলে কী হবে, কারেন্ট ইনক্রিজ হবে, আর কারেন্ট ইনক্রিজ হলে কী হবে, পাওয়ার ফ্যাক্টর কমবে। কী করে, আমরা জানি P সমান VI cos phi, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, দেখো এখান থেকে আমরা বলতে পারি এটাকে যে I সমান P/V cos phi। তার মানে কি, তার মানে আয়ের সঙ্গে cos phi সম্পর্ক কি, আয়ের সঙ্গে cos phi সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। দিস ইজ এই যে আই যখন বাড়বে তখন cos phi কী হবে, কমবে, আর আই কমলে cos phi বাড়বে। তার মানে আমি কি বললাম, যখন লোড বাড়ে তখন কি হয়, কারেন্টের পরিমাণটা বেড়ে যায়, আর কারেন্টের পরিমাণ বাড়লে কী হয়, পাওয়ার ফ্যাক্টর কী হবে, কমবে, আর পাওয়ার ফ্যাক্টর কমা মানে খারাপ জিনিস, ঠিক আছে। তো ওই জন্য যেখানে যতটুকু লোড দরকার সে ততটুকুই তোমার দিতে হয়, লোড বেশি বাড়ানো চলবে না। লোড বাড়লে কী হবে, কারেন্ট বেড়ে যাবে, কারেন্ট বেড়ে পাওয়ার ফ্যাক্টর কমে যাবে, আর পাওয়ার ফ্যাক্টর কমাটা খারাপ, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর কমলে কী প্রবলেম হয়, পাওয়ার ফ্যাক্টর কমলে তোমাদের অনেক ধরনের প্রবলেম হবে, লস হবে, ঠিক আছে, তোমাদের ভোল্টেজ ড্রপ বেশি দেখা দেবে, অনেক প্রবলেম হবে, ঠিক আছে, এফিসিয়েন্সি কমে যাবে, এগুলো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কমার এফেক্ট। তো এখানে এই পয়েন্টে এটাই বলা আছে, যদি আমাদের কী করি, যদি আমাদের লোডটা বাড়িয়ে দিয়েছো, লোড ইজ ইনক্রিজ, যদি লোড বাড়ি তাহলে কী হবে না, আর্মেচার কারেন্টটা বাড়বে, অবভিয়াসলি আর্মেচার কারেন্ট বাড়বে, আর কি পাওয়ার ফ্যাক্টর কী হবে, ল্যাগিং মানে কমবে, মোড ল্যাগিং মানে আরও বেশি কমবে, যেটা কমছিল তার থেকে আরও বেশি কমবে, হয়েছে। যেমন নেক্সট পয়েন্টটা দেখো, সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে IF মিনস হচ্ছে তোমার ফিল্ড কারেন্ট, আর ফিল্ড কারেন্ট ইজ রিলেটেড টু এক্সাইটেশন। তো আমি যদি আর পুল আউট টর্ক মানে কি, পুল আউট টর্ক মানে হচ্ছে আমার একটা টর্ক, যে টর্কটা অ্যাপ্লাই করলে কি হয়, যে টর্কের ফলে কি হয়, একটা সিনক্রোনাস মোটর তোমার সিনক্রোনিজম লুজ করে ফেলে। মানে হচ্ছে সিনক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে কি হয়, রোটেশন হয়, সেটাকে বলে লুজ অফ সিনক্রোনিজম, ঠিক আছে, লুজ অফ সিনক্রোনিজম। তো এই পুল আউট টর্কের মানটা কিন্তু বেশি হওয়া চলবে না, পুল আউট টর্ক বেশি হলে কী হবে না, মোটরটা লুজ অফ সিনক্রোনিজম হয়ে যাবে। সেই কারণের জন্য পুল আউট টর্কটা কার উপর ডিপেন্ড করে না, ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে। যদি ফিল্ড কারেন্ট কমে হয় তাহলে কী হবে, পুল আউট টর্ক কমবে। তার মানে আমরা যদি কোনো মোটর পুল আউট তোমার সিনক্রোনাইজেশনের থেকে বেশি তোমার স্পিডে যদি তোমার রোটেট করে, মানে যদি সিনক্রোনিজম লুজ করে ফেলে, তখন আমাদের কী করতে হয়, তখন আমাদেরকে IF-কে কমাতে হয়। IF মানে হচ্ছে তোমাদের ফিল্ড কারেন্টকে কমাতে হয়, আর ফিল্ড কারেন্ট কমানো হচ্ছে এক্সাইটেশন কমানো, ঠিক আছে। ফিল্ড কারেন্ট কমানো হচ্ছে কি, এক্সাইটেশন কমানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট হচ্ছে কি, যদি লোডকে বাড়িয়ে দিই, এই পয়েন্টটা তো আমি মাত্র বললাম তোমাদেরকে, যে যদি লোডকে বাড়ায় তাহলে কী হবে, সিনক্রোনাস মোটর বেশি কারেন্ট নেবে। এবার বেশি কারেন্ট নেয় কেন, কারণটা কি, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি না, কারণটা হচ্ছে না, রটরের যে তোমার দ্য রটর শিফটিং ইটস ফেজেস। অ্যাকচুয়ালি কী হয় না, বেশি কারেন্ট নেওয়ার কারণটা হচ্ছে এই পয়েন্টে থাকবে, ঠিক আছে, এই পয়েন্টে এসএসসিতে ছিল যে বেশি কারেন্টটা যে নেয়, যখন লোডকে বাড়িয়ে দিয়ে সিনক্রোনাস মোটর বেশি কারেন্ট নেয়, কেন নেয়, কারণ হচ্ছে দ্য রটর শিফটিং ইটস ফেজ ব্যাকওয়ার্ড, মানে হচ্ছে পেছন দিকে, রটরের ফেজটা শিফট করে পেছন দিকে, তার পেছন দিকে যাবে, আবার সামনের দিকে যাবে, দ্যাট মিনস বেশি কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, ওই জন্য তোমার বেশি কারেন্ট নেই। মানে কি, মানে রটরের যে শিফটিং হয়, সেই শিফটিংটা কী হবে, ব্যাকওয়ার্ড হয়ে যায়, ব্যাকওয়ার্ডে হওয়ার ফলে কী হয়, বেশি পরিমাণে কারেন্ট দরকার হয়, ঠিক আছে, বেশি পরিমাণে কারেন্ট দরকার হয়। বেশি ডিটেলসে যাচ্ছি না আমি, বেশি টাইম চলে যাবে, সেই কারণে বেশি ডিটেলসে যাচ্ছে, শুধুমাত্র এটা মনে রাখবে যে বেশি কারেন্টটা ফ্লো করে বা বেশি কারেন্ট দরকার হয় কেন, কারণ হচ্ছে দ্য রটর শিফটিং ইটস ফেজ ব্যাকওয়ার্ড, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ
দ্য রোটর শিফটিং ইটস ফেজ, মানে রোটর তার নিজের যে ফেজটা সেটাকে ব্যাকওয়ার্ডে শিফট করে, ঠিক আছে, সেই কারণে বেশি কারণে। তারপর দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসছি আমরা, ম্যাগনেটিক পারমিয়ান্স এর ইউনিট কি হেনরি, কী করে আসে। জেনারেলি দেখো আমরা জানি যে ইন্ডাকট্যান্স যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় তার ইউনিটটা কী হয়, হেনরি হয়, তাই তো, হেনরি হয়। আর আমরা জানি এল সমান কি, এল সমান হচ্ছে 5/I। হোয়াট ইজ দ্য 5 মানে হচ্ছে তোমার ফ্লাক্স, ফ্লাক্সের ইউনিট কি ওয়েবার, আর আই ইউনিট কি অ্যাম্পিয়ার। তার মানে ওয়েবার পার অ্যাম্পিয়ারটাকে আমরা হেনরি বলতে পারি, কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখো পারমিয়ান্স মানে কি, পারমিয়ান্স হচ্ছে রিসিপ্রোকাল অফ রিলাক্ট্যান্স। রিলাক্ট্যান্স মানে কি, যেটাকে এস দ্বারা প্রকাশ করে, রিলাক্ট্যান্স মানে হচ্ছে তোমার এমএমএফ বাই ফ্লাক্স। যেমন আমাদের ইলেকট্রিক সার্কিটে কী হয়, রেজিস্ট্যান্স হয়, আর সমান কী হয়, V/I। ঠিক সেরকম সিমিলারলি ম্যাগনেটিক সার্কিটে কী হয়, রিলাক্ট্যান্স হয়, রিলাক্ট্যান্স সমান কী হয়, এমএমএফ বাই ফ্লাক্স। এবার এমএমএফ এর ইউনিটটা কী হয়, অ্যাম্পিয়ার ইন্টু টার্নস। টার্নস আবার টার্ন মানে তোমার সংখ্যা, সেটা তুমি লিখতে পারো না লিখতে পারো, বাট অ্যাম্পিয়ার ইন্টু টার্নস। আর ফ্লাক্স মানে কি, ফ্লাক্স মানে হচ্ছে ওয়েবার। তো এবার আমি একটু আগেই বললাম তোমাকে যে পারমিয়ান্স ইজ দ্য রিসিপ্রোকাল অফ দ্য তোমার রিলাক্ট্যান্স। তাহলে এসের উল্টো করলে কী হবে, উপরে ওয়েবার চলে আসবে আর নিচে অ্যাম্পিয়ার ইন্টু টার্নস চলে আসবে। এটা হচ্ছে তোমার পারমিয়ান্সের ইউনিট, পারমিয়ান্স, ঠিক আছে, পারমিয়ান্স। এবার দেখো উপরে ওয়েবার আর নিচে অ্যাম্পিয়ার ইন্টু টার্ন, আমি যদি টার্নটাকে নেগলেক্ট করি, কারণ টার্নের কোনো একক হয় না, টার্নস মিন কি, টার্নস মিন তোমার পাক সংখ্যা, পাক সংখ্যার কোনো একক হয়, সংখ্যার কোনো একক হয়, একক হয় না। তার মানে উপরে উপরে হচ্ছে তোমার ওয়েবার আর নিচে তোমার হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ওয়েবার ব্যাপার অ্যাম্পিয়ার মানে কি, ওয়েবার ব্যাপার অ্যাম্পিয়ার মানে কি বললাম প্রথমে, মানে হচ্ছে তোমাদের হেনরি। সেই কারণের জন্য পারমিয়ান্স ইউনিটটা কী হবে, হেনরি, HENRY, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য ইউনিট অফ পারমিয়ান্স। তাহলে যদি পারমিয়ান্সের এককটা হেনরি হয়ে থাকে, অবভিয়াসলি রিলাক্ট্যান্সের একক আমরা হেনরি ইনভার্স বলতে পারি, কারণ হচ্ছে বিকজ অফ পারমিয়ান্স ইজ দ্য রিসিপ্রোকাল অফ দ্য রিলাক্ট্যান্স অ্যান্ড রিসিপ্রোকাল, এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখানে তো লিখে দিয়েছি আমরা যে ম্যাগনেটিক পারমিয়ান্সের ইউনিটটা হেনরি হয়, কী করে হয় না, রিলাক্ট্যান্সের ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার, তাহলে পারমিয়ান্স এককটা উল্টো হবে, ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্নস, সেখান থেকে সেটাকে হেনরি কী করে বলছি, কারণ হচ্ছে এল সমান 5/A, 5 মানে হচ্ছে ওয়েবার আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারমিয়ান্স এবং রিলাক্ট্যান্সের ইউনিট। আর এখানে তোমরা নোট ডাউন করতে পারো রিলাক্ট্যান্সের ইউনিটটা, এটা হেনরি ইনভার্স, ঠিক আছে, হেনরি টু দি পাওয়ার -1, যেটাকে হেনরি ইনভার্সও বলা হয়, ঠিক আছে। এবার নেক্সট পয়েন্টে দেখো, নেক্সট পয়েন্ট কিছুই না, একটা নিউমেরিক্যাল দেওয়া আছে, নিউমেরিক্যালটা পড়ে তোমরা, নিউমেরিক্যাল যখন পড়বে তখন সবসময় খেয়াল রাখবে কি, যে তোমাদের বার করতে কী বলেছে, বার করতে কী বলা হয়েছে না, ম্যাগনেটিক ফিল্ড কার, একটা সলিনয়েডের। তো এটা ডাইরেক্টলি ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে B সমান μ0 Ni/L, ঠিক আছে। সেখানে μ0 মানটা পুট করবো, N এর মানটা কোশ্চেনে দেওয়া আছে, I এর মান দেওয়া আছে, L এর মান দেওয়া আছে, পুট করে ইজিলি আমরা বার করতে পারবো, ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। চলে যাবো নেক্সট পয়েন্টে, 90। দেখো 90 পয়েন্ট করার আগে আমি একটা তথ্য বলে দিই তোমাদেরকে, যে এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, যে E সমান হাফ B⍵² ইন্টু R, ঠিক আছে। হোয়াট ইজ ই মানে হচ্ছে তোমার ইন্ডিউসড EMF, ই ফর ইন্ডিউসড, সরি ইন্ডিউসড, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, বিভিন্ন জায়গায় কাজে লাগবে, ইন্ডিউসড EMF, ঠিক আছে, ইন্ডিউসড EMF। বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট হচ্ছে তোমাদের এদিকে ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে তোমার রোটে তোমার যেটা অ্যাঙ্গুলার স্পিড বলা হয়, ঠিক আছে, অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড। আর অবশ্যই অ্যাঙ্গুলার স্পিডের ইউনিটটা কিসে নেবে, আরপিএমে নেবে, আরপিএম, রোটেশন পার মিনিটে নেবে। আর আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস। এবার যখন এই বড় অঙ্কটা পড়বো, বড় অঙ্কটা পড়ার সময় কোশ্চেনে বার করতে কী বলেছে, ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে কোশ্চেন আমাদেরকে, কী বার করতে বলা হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড, দেখো মানে বি বার করতে বলা হয়েছে, ঠিক আছে। আর কি কি কোশ্চেনে দেওয়া আছে দেখো, কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনটা পড়ে আমরা যদি বুঝতে পারি, এটা তোমরা নোট করে নেবে, নোট করার পর দেখো, নোট করার পর দেখো কী কী দেওয়া আছে। এখানে আমাদেরকে কী দেওয়া আছে না, অ্যাঙ্গুলার স্পিড দেওয়া আছে, মানে ওমেগা দেওয়া আছে, কিন্তু ওমেগার ইউনিটটা কী দেওয়া আছে, ওমেগার ইউনিটটা 20 রেভলিউশন পার সেকেন্ড দেওয়া আছে, রেভলিউশন পার সেকেন্ড। এখানে আমাকে কী করতে হবে, রেভলিউশন পার মিনিট করতে হবে, ঠিক আছে, আরপিএম, আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট করতে হবে, কারণ হচ্ছে আমি একটুই বললাম যে ওমেগাটাকে আমাকে আরপিএমে নিতে হবে। আর নেক্সট দেখো আমাদের এখানে ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার থেকে অবভিয়াসলি আমি আরবার করে নিতে পারবো। ই এর মান দেওয়া আছে কোশ্চেনে, হ্যাঁ ই এর মান দেওয়া আছে, ইন্ডিউস ই এর মান দেখো 10 ভোল্ট দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি ই এর জায়গায় 10 ভোল্ট পুট করবো, হাফের জায়গায় হাফ লিখবো, বি এর মানটা রেখে দেবো, ওমেগার জায়গায় 20 লিখবো না, 20 ইন্টু 60 করবো, কেন, কারণ আর রেভলিউশন পার সেকেন্ড থেকে রেভলিউশন পার মিনিট করতে গেলে আমাদেরকে 60 দিয়ে গুণ করতে হয়, রেভলিউশন পার সেকেন্ড থেকে রেভলিউশন পার মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। আর এর মানটা কোশ্চেনে দেওয়া আছে, দেখো ক্যালকুলেশনটা করে নিয়েছি, এই যে এটা করে নিয়েছি।
আর একটা জিনিস মনে রাখবে এখানে, হ্যাঁ সেটা বললাম। আর এখানে কি, এখানে ওমেগাটা তো অ্যাঙ্গুলার স্পিড, কি এটা অ্যাঙ্গুলার স্পিড। এখানে আমাদের কী করতে হবে, 2πn ডিভাইডেড বাই 60, মানে হচ্ছে অ্যাঙ্গুলার স্পিডটাকে আমাদেরকে আরপিএস বা আরপিএমে কনভার্ট করতে হবে। সরি, এটা আমি একটু ভুল বললাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অ্যাঙ্গুলার স্পিডটা আমাকে কী করতে হবে, অ্যাঙ্গুলার স্পিডটাকে আমাকে 2πn ডি ইন্টু বাই 60 করতে হবে। কেন, কী জন্য করতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে আরপিএমে করতে হবে, ঠিক আছে, ওইটা আরপিএমে করতে হবে। আর এই আমাদের রেভলিউশন পার সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমাকে কী করতে হবে, আমাকে ওমেগার মানটা কিন্তু পুট করতে হবে। কোশ্চেন আমাদের কী দিয়েছে, কোশ্চেন আমাদের আরপিএস দিয়েছে, আমাদেরকে অ্যাঙ্গুলার ভেলোসিটি দরকার, সেই কারণের জন্য এখানে ওমেগার জায়গায় 2πn ডিভাইডেড বাই 60 করে নিতে হবে। 60 করে নেওয়ার পরে আমরা এনের মানটা পুট করবো, কিন্তু আরপিএমে পুট করবো, বুঝছো। পুট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। চলো নেক্সট চলে যাবো। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেনে কী কী দিয়ে দিয়েছে, আমাদেরকে পাওয়ার ফ্যাক্টর বার করতে বলা হয়েছে, ঠিক আছে। সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করেছি, পাওয়ার দিয়ে দিয়েছে, ভোল্টেজ, কারেন্ট আর ভিআই কস ফাই অ্যাপ্লাই করে দিয়েছি। কিন্তু খেয়াল রাখতে হবে ভিপিএইচ আইপিএইচ কস ফাই। তো ভিপিএইচের মানটা বার করার জন্য এখানে লাইন ভোল্টেজ দিয়ে দিয়েছে, তাহলে লাইন ফেজ ভোল্টেজ সমান কী হবে, আমরা জানি ভিএল সমান কি, ভিএল সমান হচ্ছে √3 ইন্টু ভিএল, সরি ভিপিএইচ। তাহলে ভিপিএইচ সমান কত হবে, ভিপিএইচ সমান ভিএল বাই √3। তো এখান থেকে আমরা ভিএল এর মানটা পুট করবো, ভিএল বাই √3 করেছি, যাও ভিএল বাই √3 করেছি, ইন্টু আইপিএইচ কোশ্চেনে দিয়ে দিয়েছে ফেজ কারেন্টটা 10 আর পাওয়ার ফ্যাক্টর কস ফাই, এখান থেকে অ্যাপ্লাই করে আমরা কস পার মান পেয়ে গেছি। দিস ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। নেক্সট চলে যাবো নেক্সট পয়েন্টে। সিঙ্গেল ফেজ ডায়নামোমিটার টাইপ যে পাওয়ার ফ্যাক্টর মিটারগুলো হয়, সিঙ্গেল ফেজ ডায়নামোমিটার টাইপ যে পাওয়ার ফ্যাক্টর মিটার যেগুলো হয়, সেখানে যে ভোল্টেজ কয়েলগুলো যেগুলো থাকে, ভোল্টেজ কয়েলগুলো তোমার 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে, হচ্ছে 120 ডিগ্রি তোমার ফেজে থাকে আর কি, ভোল্টেজ যেগুলো থাকে আর কি। নেক্সট দেখো চলে আসবো আমরা, সেটা হচ্ছে যে ডিসি মেশিনের যে ওয়াইন্ডিং হয়, ডিসি মেশিনের ওয়াইন্ডিংটা সবসময় ফুল পিচ ওয়াইন্ডিং হয়, শর্ট পিচ ওয়াইন্ডিং হয় না, ঠিক আছে, ফুল পিচ ওয়াইন্ডিং হয়। ভোল্টেজ রেগুলেশন আবার ট্রান্সফরমার কী হয়, এখানে দেখো জেনারেলি আমরা ভোল্টেজ রেগুলেশন মানে কী বুঝি, ভোল্টেজ রেগুলেশন মানে এটা বুঝি যে নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, এটা আমরা জেনারেলি জানি, ঠিক আছে। কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে কী হয়, ডাউন রেগুলেশন দেখা যায়, কী হয়, ডাউন রেগুলেশন দেখা যায়। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে তোমার আপ রেগুলেশন। তো যখন ডাউন রেগুলেশন হয় তখন সেটাকে নো লোডের রেসপেক্টে করতে হয়, মানে হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে শুধুমাত্র জেনে রাখা যায়, ট্রান্সফরমারের ক্ষেত্রেই কিন্তু ডাউন রেগুলেশন দেখা যায়, বাকি যে কোনো ক্ষেত্রে বলো তোমাদের ডাউন রেগুলেশন দেখা যায় না, সবসময় আপ রেগুলেশনই দেখা যায়। মানে হচ্ছে নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোডই ফর্মুলা হয়, শুধুমাত্র ট্রান্সফরমারের ক্ষেত্রে নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড হয়, এই যে দিস ইজ দ্য নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড, ঠিক আছে। তো এটা শুধুমাত্র ট্রান্সফরমারের ক্ষেত্রে হয়। আবার শুধুমাত্র ট্রান্সফরমারের ক্ষেত্রে এমন নয় যে শুধুমাত্র ডাউন রেগুলেশন হয়, অবভিয়াসলি আপ রেগুলেশন হয়, কিন্তু এই যে ডাউন রেগুলেশন টার্মটা অনলি ট্রান্সফরমারের জন্যই অ্যাপ্লিকেবল, অন্য কিছুর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে ডাউন রেগুলেশন আপ রেগুলেশন দুটোই দেখা যায়, কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের আর বাকি অন্য ক্ষেত্রে শুধুমাত্র আপ রেগুলেশনই দেখা যায়। চলে যাবো নেক্সট পয়েন্টে। দেখো ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, যে মোটরগুলো থাকে সিঙ্গেল ফেজ মোটর, দিস ইজ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, বুঝছো। ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটর। তো এই ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রানের যে মোটর থাকে, সেখানে কি হয়, সেখানে তো আমাদের টু ক্যাপাসিটর ইউজ করা হয়, একটা থাকে স্টার্টিং পারপাসের জন্য, একটা থাকে রানিং পারপাসের জন্য। তো এই যে রানিং পারপাসের জন্য যে ক্যাপাসিটরটা থাকে, তার কাজ কি না, পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করা, ঠিক আছে। আর স্টার্টিংয়ের জন্য বুঝতে পারছো তোমার, স্টার্ট করার জন্য কাজ করে। তার মানে একটা হয় স্টার্টিং ক্যাপাসিটর, একটা হচ্ছে রানিং ক্যাপাসিটর। আর একটা জিনিস জেনে রাখবে যে রানিং ক্যাপাসিটর যেটা হয় না, সেটা কি, সেটা তো আমাদের পেপার টাইপ ক্যাপাসিটর ইউজ করা হয়, রানিংয়ের ক্ষেত্রে। আর আমাদের যদি এদিকে কি বললাম, হ্যাঁ একটা হচ্ছে তোমার স্টার্টিং ক্যাপাসিটর কী ধরনের ক্যাপাসিটর ইউজ করা হয়, এটা তোমাদের ইউজ করা হয় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। দু ধরনের ক্যাপাসিটর মোটামুটি ইউজ করি আমরা, একটা হচ্ছে পেপার ক্যাপাসিটর, একটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর। তো স্টার্টিং ক্যাপাসিটরটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, আর পেপার ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের রানিং ক্যাপাসিটর। তো রানিং ক্যাপাসিটরটা জেনারেলি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য কাজে লাগে। আর একটা জিনিস জেনে রাখো যে হাই ভোল্টেজের জন্য আমাদের কোন ধরনের ক্যাপাসিটর ইউজ করি, দিস ইজ পেপার ক্যাপাসিটর ইউজ করি। তো হাই ভোল্টেজের জন্য পেপার ক্যাপাসিটর ইউজ করি। আর কি আর হচ্ছে আমাদের রানিং পারপাসের জন্য আমরা ইউজ করি এটা। আর স্টার্টিংয়ের জন্য আমরা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ইউজ করি।
ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিলাম। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো, জেনারেলি রিপালশন মোটর আমরা নাম শুনেছি, দিস ইজ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো এই যে রিপালশন মোটরটাকে মডিফাই করা হয়, মানে মডিফাই করে দেওয়া হয়, মডিফাই করে একটা নতুন মোটর তৈরি করা হয় যার নাম হচ্ছে কম্পেনসেটেড রিপালশন মোটর। তো এই কম্পেনসেটেড রিপালশন মোটরে কী করা হয় না, একটা অ্যাডিশনাল স্ট্যাটর ওয়াইন্ডিং অ্যাড করা হয়। এখানে কী করা হয় না, অ্যাডিশনাল একটা স্ট্যাটর ওয়াইন্ডিং অ্যাড করা হয়। তো এটার কাজ কী, এটা অ্যাড করে লাভ কী হয়? লাভ কী হয় না, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয় এবং ব্যাটার স্পিড রেগুলেশন হয়। তাহলে কী বললাম, যে রিপালশন মোটর বলে একটা মোটর হয়, যেটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাকে একটু মডিফাই করা হয়। মডিফাই কী করে করা হয় না, এর স্ট্যাটর ওয়াইন্ডিংয়ে কী হয় না, অ্যাডিশনাল একটা ওয়াইন্ডিং অ্যাড করা হয়। যে ওয়াইন্ডিংটা কী কাজ করে না, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে এবং ব্যাটার স্পিড রেগুলেশনের জন্য কাজে লাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। আর কি, আর হচ্ছে তোমার ওই যে তোমার যেটা আমি ওয়াইন্ডিংটা অ্যাড করছি, সেই ওয়াইন্ডিংটা তোমার আর্মেচারের সঙ্গে তোমার সিরিজে অ্যাড করে থাকে, আর্মেচারের সঙ্গে সিরিজে অ্যাড করে থাকে। তারপর কিছু ইম্পর্টেন্ট ডাইইলেকট্রিক স্ট্রেংথ পড়বো আমরা। দেখো, ডাইইলেকট্রিক স্ট্রেংথ মানে হচ্ছে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেই জায়গার কী হবে, সেই জায়গার আয়োনাইজেশন হবে, মানে সেই জায়গার যে আয়নটা সেই জায়গায় আয়োনাইজেশন হবে, মেন কথা, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো, এয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে 3 kV/mm, মানে হচ্ছে 1 মিলিমিটারে আমি 1 মিলিমিটার এয়ারের মধ্যে আমি যদি 3 kV ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, সেইখানে যে এয়ারটার আয়োনাইজেশন হবে। আর আয়োনাইজেশন হওয়ার ফলে কী হয়, স্পার্কিং দেখা যাবে, স্পার্কিং হবে, ঠিক আছে, স্পার্কিং হবে, আর্ক দেখা যাবে, ARC, যেটাকে আর্ক বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো, কারেন্ট আর আর্কের মধ্যে পার্থক্য কী? কারেন্ট প্রবাহিত হয় কন্ডাক্টরের মধ্যে, আর আর্ক প্রবাহিত হয় কার মধ্যে? আর্ক প্রবাহিত হয় তোমাদের এয়ারের মধ্যে, ঠিক আছে। এয়ারের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হয় সেটাকেই আর্ক বলা হয়, সিম্পল লজিক। তো এবারে তাহলে কি বললাম, দিস ইজ ডাইইলেকট্রিক স্ট্রেংথ। তাহলে আমাদের মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিভিন্ন পরীক্ষায় এসছে যে এয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কত, অয়েলের কত, রাবারের কত, মিকার কত, ডায়মন্ডের কত, অ্যালুমিনিয়ার কত। তো মোটামুটি এয়ারের 3 kV/mm, আর এদিকে আমাদের রাবারের হচ্ছে 30 to 40 kV/mm। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাবার অ্যান্ড এয়ার, ঠিক আছে। অয়েলটাও ইম্পর্টেন্ট, বাট রাবারটা বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এয়ারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো, নেক্সট আর লাস্ট পয়েন্ট, আজকে 100 পয়েন্টই করবো, আজকে খুব কম সময়ের মধ্যে হয়ে গেল, মনে হচ্ছে কটা বাজে, বা 27 মিনিট, কম সময় নেই, সময় লাকি লাগলো। দেখো, আমরা যখন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পড়ি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, তো সেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেক ধরনের তোমার অনেক পার্ট থাকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। যেমন ধরো সার্জ ট্যাঙ্ক থাকে, আর কি থাকে, আর আমাদের পেন স্টক থাকে, ঠিক আছে, ইনডিউসড ড্রাফট ফ্যান থাকে, ফোর্সড ড্রাফট ফ্যান থাকে, আর কি থাকে, FORCED, ফোর্সড ড্রাফট ফ্যান থাকে। তো আমাদের বিভিন্ন ধরনের যে পার্ট, বিভিন্ন পার্টে বিভিন্ন রকম কাজ থাকে। তো ফোর্সড ড্রাফট ফ্যানের কাজ কি না, ও হ্যান্ডেল করে ফ্রেশ এয়ারটা, মানে ফোর্স ড্রাফট ফ্যানের সাথে কী হয় না, ফ্রেশ এয়ার তোমার কী করে, ফ্রেশ এয়ার তোমার ঢোকে, ঠিক আছে। তার মানে এখান থেকে ডাইরেক্ট বের মনে রাখবে যে ফোর্স ড্রাফট ফ্যান কোন ধরনের এয়ারকে হ্যান্ডেল করে। অপশানে দেবে তোমাদের হট এয়ার, কোল্ড এয়ার, ফ্রেশ এয়ার, অবভিয়াসলি ফ্রেশ এয়ার। কীভাবে মনে রাখবে, F ফর ফোর্স ড্রাফট ফ্যান আর F ফর ফ্রেশ এয়ার। আর একটা হচ্ছে ইনডিউসড, মনে রাখবে এটা ইনডিউসড ড্রাফট ফ্যান বলে একটা ফ্যান হয়, ঠিক আছে, ড্রাফট ফ্যান বলে ফ্যান হয়। ওই ফ্যানটা তোমাদের হট এয়ারকে কী করে, হট এয়ার হ্যান্ডেলিং করে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে যাবো নেক্সট পয়েন্টে। দেখো, এসি কারেন্ট ইনভেন্ট কে করেছিল, সায়েন্টিস্ট টেসলা, ভেরি ইম্পর্টেন্ট। টেসলা ইনভেন্ট করেছিল কি, এসি কারেন্ট। আর নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, দ্য আউটপুট অফ টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পের যে আউটপুটটা সেটা কার উপর ডিপেন্ড করে না, ফিলামেন্টের যে টেম্পারেচার তার উপর কিন্তু আউটপুটটা ডিপেন্ড করে। টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পের যে তোমার আউটপুটটা, কত আউটপুট হবে সেটা ডিপেন্ড করে কার উপর, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো আজকে আমরা 100 পর্যন্ত করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। লাইক করলে আমি বুঝতে পারি যে হ্যাঁ, তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের হেল্প হচ্ছে, সেই কারণের জন্য আমি একটু মোটিভেট পাই, আর কিছু না। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। এর ফলে কী হয়, এর ফলে তোমাদের আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউও বাড়ছে না সেভাবে, তো তোমাদের হেল্পের জন্য বাড়তে পারে, তো একটু হেল্প করবে, জাস্ট এটুকুই। আর লাইকটা আমার কাছে একটা মোটিভেশন, আর কিছু না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।